প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা লন্ডন থেকে বাংলাদেশে দুজন অতিথিকে যুক্ত করেছি এবং এই মুহূর্তে এই সময়ে রাজনীতির সবচেয়ে বলা যায় যে আলোচিত বিষয় জুলাই সনদ বাস্তবায়নে আসলে বাধাটা কোথায় সেটি নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন সরকারি দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, আর একজন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সংসদে তিনি তার দলের অবস্থানকে তুলে ধরেছেন। কাজে আমরা একটা বিতর্কের প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। অনুষ্ঠান শুরু করবার আগে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আবু সায়েম, তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সরকারি দল, সেই দলের যে মিডিয়া সেল রয়েছে সেটিতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 2 আসন থেকে এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যেটা এনসিপি সেটির। আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার আবু সায়েম আপনাকে দিয়ে। আমরা দেখতে পেলাম যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক এবং প্রতারণার দলিল হিসেবে যে বলা হচ্ছে বা বলার চেষ্টা হচ্ছে, যদি বিষয়টিকে তাই ধরে নিই যে এটি একটি অসাংবিধানিক প্রপোজিশন, তাহলে গণভোটে হার পক্ষে কেন বিএনপি অবস্থান নিয়েছিল, যদি এটি দিয়ে শুরুটা করি আলোচনা। ব্যারিস্টার সাহেব। ধন্যবাদ বুলবুল, আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ডে যারা কলা কুশলী আছেন তাদের, এবং সে সাথে শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদকে। সংসদ সদস্য হবার আগে একবার তার সাথে দেখা হয়েছিল। অত্যন্ত প্রাজ্ঞ এবং বিনয়ী একজন মানুষ। আমার সৌভাগ্য যে সংসদ সদস্য হবার পর তার সাথে আবার আমার এই যে আলোচনার একটা সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই সনদের এই যে বিষয়টা, এটাই আমার কাছে একটা গোলমেলে একটা বিষয়। আমি একটুখানি পটভূমি দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, যখন এই যে সনদ বিষয়টা এলো, তারপর আবার জুলাই ঘোষণা, প্রথমে জুলাই ঘোষণা, তারপর জুলাই সনদ। আমি আসলে এটার ভেতর প্রথমে পার্থক্য খুঁজে পাচ্ছিলাম। আমার যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যে সনদগুলো এসছে, সেটা সনদ নামে কিংবা ঘোষণা নামে, সেটার একটা ফরম্যাট থাকে এবং সেটা বিভিন্ন বিষয়ের ভেতরে আপনার মূল কিছু বিষয় নিয়ে ফোকাস করে, যেমন ডেমোক্রেসি, রুল অব ল, হিউম্যান রাইটস, এসব বিষয় নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যে কোনো বিষয়ে হুলস্থুল বাঁধিয়ে দেই এবং আমরা একটা দক্ষযোগ্য কাণ্ড ঘটানোর চেষ্টা করি। সেটা আমাদের জুলাই সনদেও হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে জুলাই ঘোষণাটা আমরা পেয়েছি, সেটা খুব একটা শক্তিশালী ঘোষণা না, এবং সেটা কিন্তু আমাদের আলোচনাতেও আসে না, কিন্তু আমরা সারাক্ষণ জুলাই সনদটা করছি। আমার যদি সুযোগ থাকতো সেই সময়টাতে জুলাই সনদ নিয়ে কাজ করবা, তাহলে কিন্তু আমি এরকম ঢাউস সাইজের একটা সনদ কখনোই তুলে ধরবার জন্য কখনো সম্মতি দিতাম না, এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে কনভিন্স করবার চেষ্টা করতাম যে সনদটা যেন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করে, অর্থাৎ আপনার ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং রুল অব ল যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে সেখানে আমরা ইনকর্পোরেট করে এটাকে জাতির জন্য আমরা ভবিষ্যতের কর্মকাণ্ডের জন্য একটা দলিল হিসেবে রাখতাম। কিন্তু আমরা দেখেছি কি, একটা বিশাল ঢাউস সাইজের একটা সনদ এলো, সনদ নামে আসলে একটা ডকুমেন্ট এলো যেখানে 84টা দফা রয়েছে। এই 84টা দফাতে বহু কিছু ঢুকে গেছে, যেগুলো আমাদের ভ্যারিয়েবল অনেক কিছু আছে। এখন আমরা একটু স্পেসিফিকলি যদি আসি, যে এটা নিয়ে তো একটা গণভোট হয়েছে এবং গণভোটে হ্যার পক্ষে প্রায় 70% মানুষ রায় দিয়েছেন, অর্থাৎ 70% মানুষ যারা নির্বাচনে ভোট দিয়েছেন তারা চেয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়িত হোক, তাই তো? তো আপনারা তো গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই ক্ষেত্রে সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন আপনারা জুলাই সনদের নানা ধরনের সমস্যা নিয়ে এটিকে অসাংবিধানিক, প্রতারণার দলিল ইত্যাদি ইত্যাদি রেটরিক ব্যবহার করছেন। এটাই কি জনগণের রায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা নয়? প্রত্যেকটা বক্তব্যেরই একটা পটভূমি থাকে। আমি পটভূমিটা দিয়ে শুরু করছিলাম যে জুলাই সনদের আপনার যে 84টা দফা করা হয়েছে, সেখানে কোথায় কোনটা বিভাগ হবে সেই বিষয়টি পর্যন্ত চলে এসছে।
অথচ আমাদের যে চিন্তা ভাবনার জগৎটা, সেই চিন্তা ভাবনার জগতে এখানে নীতি নির্ধারণী কথাগুলো থাকা উচিত ছিল। আমরা পৃথিবীতে যে সমস্ত সনদগুলো দেখি, সেখানে আপনি ম্যাগনা কার্টা থেকে যদি শুরু করেন, বিল অফ রাইটস এর কথা বলেন, ফ্রেঞ্চ ডিক্লারেশনের কথা বলেন, দি ইউনাইটেড স্টেটস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলেন, কিংবা ইন্টারন্যাশনালি ইউএন চার্টারের কথা, আমি যে কথাগুলো বলছি এগুলো গুরুত্বপূর্ণ। এটার সাথে কিন্তু আমরা যে বক্তব্যটা দিতে চাচ্ছি এটা একটা সম্পর্ক আছে। আপনি ইউনাইটেড নেশন চার্টার কিংবা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তাতে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? মানুষের যে অধিকার, ইউনিভার্সাল অধিকারগুলো, যে অধিকারগুলোকে সামনে রেখে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, সেই কথাগুলো কিন্তু আমরা করেছি কি দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছি। এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তখন তারা গণতন্ত্রে ফিরে যাওয়ার চেয়ে তাদের বেশি মনোযোগটা ছিল হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের রিকনসিলিয়েশন যে প্রসেসটাতে সময় দেওয়ার জন্য। এখন আসেন, আপনি যে গণভোটের কথা বলছেন, গণভোট অধ্যাদেশ নিয়ে এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আছে, এ দুটো বিষয় আমি একেবারে সহজ করে বলে দিই। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা দেওয়া আছে, এই আদেশটা কিন্তু রাষ্ট্রপতি দিতে পারেন না। আমি সাংবিধানিক যে বিতর্কগুলো আছে, আমরা সংবিধান মেনেছি কিনা, সংবিধান মানার দরকার আছে কিনা, একটা গণ অভ্যুত্থানের পরে কতটুকু সংবিধান সম্মতভাবে আমরা চলবো, কতটুকু চলবো না, এটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। কিন্তু আমি বলছি যে সেই সময়টাতে রাষ্ট্রপতি এই আদেশটা দিতে পারেন কিনা, এটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই আদেশ দেবার ক্ষমতাই তার নেই। তিনি যেটা আদেশটা দিয়েছেন, আদেশটাই অবৈধ। না, কিন্তু রাষ্ট্রপতি তো আরো অনেক কিছু করেছেন যেটা তিনি আসলে সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটি রক্ষা করার প্রশ্নে তিনি আরো অনেক কিছুই করতে পারেন না, কিন্তু যেটা আপনাদের পছন্দ হয়েছে বা যেটি আপনাদের পক্ষে যায় সেটিকে আপনারা মানছেন এবং যেটি আপনাদের ভালো লাগছে না সেটিকে আপনি ছুঁড়ে ফেলছেন, এরকম যদি বোঝান যে রাষ্ট্রপতি ওটা করতে পারতেন না কিন্তু করেছেন। আমি পার্টিকুলারলি শুধু আদেশের ক্ষেত্রে যাচ্ছি। আইনের ক্ষেত্রে যেটা হচ্ছে এনাক্টমেন্ট, যেটাকে অ্যাক্ট হিসেবে আমরা জানি, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, আর একটা স্পেশাল বিষয় আছে যেটা হচ্ছে অর্ডার, আদেশ হিসেবে। এই সার্কামস্ট্যান্সেসে আদেশ দেবার সুযোগটাই তার ছিল না। রাষ্ট্রপতি আদেশটা দিতে পারেন শুধুমাত্র ওইসব ক্ষেত্রে যেখানটাতে কনস্টিটিউশন কার্যকর থাকবে না, কিংবা কনস্টিটিউশন একেবারেই থাকবে না। সুতরাং আপনি একটা আদেশের মাধ্যমে একটা গণভোটের ব্যবস্থা করছেন, আপনি এটার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আসার চেষ্টা করছেন, এই বিষয়টাই কোনোভাবে বৈধ না। আমি কিন্তু সাংবিধানিক আলোচনাতেই যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে রাষ্ট্রপতি যে আদেশটা দিবেন, সেই আদেশটা দেবার এখতিয়ারই তার ছিল না। কিন্তু ব্যারিস্টার সাহেব, সরি, এখানে একটু আমি একটু জাস্ট টু ক্লারিফাই যে রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে আপনি যদি মেনে না নিতেন, তাহলে তো এই যে গণভোটের অংশ নেওয়ার বিষয়টাও তো কেন আপনাদের দিক থেকে আসলো? তাহলে তখন বলতেন যে যেহেতু এটা পারেন না। আপনার পয়েন্টটা আমি নিচ্ছি, কিন্তু আপনি কিন্তু এখন অধ্যাদেশ বলছেন। আমি প্রথম শুরু করেছি আদেশ নিয়ে। দুটো বিষয়, একটা হলো আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা, আর একটা হচ্ছে যে গণভোট অধ্যাদেশ। জুলাই সনদ আদেশ এটা জারি করবার তার কোনো ক্ষমতাই ছিল না, এটা তার বিয়ন্ড কিন্তু জুরিসডিকশন এবং এখতিয়ার। সুতরাং আপনি কোনোভাবে এটা, আপনাকে একটা কথা বলে দেই যে আদেশ যদি রাষ্ট্রপতি দিতে হয়, তাহলে সেই মুহূর্তে কনস্টিটিউশনটা ফাংশনিং থাকতে পারবে না, কিংবা কনস্টিটিউশন অনুপস্থিত থাকতে হবে। সেই জায়গাটাতে উনি কনস্টিটিউশন বহাল থাকা অবস্থাতে যে আদেশ দিয়েছেন, সেটা কিন্তু অবৈধ। এবার আসি হচ্ছে দ্বিতীয়টা, অধ্যাদেশের প্রশ্নে। এই অধ্যাদেশের যে ফরম্যাটটা, আমাদেরকে একটু গভীরে যেতে হবে, দূরদর্শিতার সাথে ভাবতে হবে, কারণ একটা লেগেসি বহন করে আমরা সামনের দিনগুলোতে যাব। আজকে যদি আমরা এমন একটা কিছু করি যেটা আইন সিদ্ধ নয়, যেটা আপনার একেবারেই প্রথম দিকে, যেটাকে আমরা ভয়েড অ্যাব ইনিশিও বলি, একেবারে শুরুতেই যেটাতে গলদ আছে, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আপনার সমস্যার মুখোমুখি হবে। অধ্যাদেশের যে প্রশ্নটা, অধ্যাদেশে গণভোটের জন্য যে ফরম্যাটটা করা হয়েছে, এই ফরম্যাটটা আপনি ধারা ৩ এবং তফসিল ধারা ৩-এর অধীনে দুটোকে যদি আপনি এক করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই গণভোটের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা ইটসেলফও কিন্তু আপনার ভ্যালিড কোনো অধ্যাদেশ না, ভ্যালিড আইন না। প্রশ্নটা তো ওখানেই, তাহলে কেন সেই গণভোটে আপনারা অংশ নিলেন? আসছি, আপনি তো সেই জায়গাটাতেই আমাকে অবশ্যই হিট করতে চাচ্ছেন, কিন্তু আসবার আগে আমার পটভূমিটা শেষ করতে হবে। এখন এই যে গণভোট অধ্যাদেশটা রাষ্ট্রপতি আপনার ইস্যু করলেন, এই অধ্যাদেশটা ইটসেলফ কিন্তু ফ্লড। আপনি ধারা ৩ এবং তফসিলকে এক করেন, আপনি দেখবেন সেখানে পরবর্তীতে যে সংসদ আসবে, সেই সংসদের
ওপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, অর্থাৎ এটা করতে হবে, সংসদ বাধ্য থাকবে। আপনি কিন্তু সংসদীয় গণতন্ত্রে আপনি সংসদকে কখনো বাধ্য করতে পারবেন না। এখন এই যে গণভোটের প্রশ্নে অনেকেই কিছু ভুল বলে যে গণভোট তো সংবিধানে ফিরে এসেছে 142, যেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে ফিরে এসেছে, কিন্তু সেই গণভোটের প্রয়োগ আর এই গণভোটের প্রয়োগটা কিন্তু এক না। কথা লম্বা হবে, সে আলোচনাটাতে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, সেই সময়টাতে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐকমত্য হয়েছে, হ্যার পক্ষে ভোট দেবার জন্য আমরাও বলেছি, আমরা অস্বীকার করছি। কিন্তু এই গণভোট এখন রহিত করবার জন্য, গণভোটটা আমরা পার্লামেন্টে এটাকে আইন হিসেবে আনবার জন্য আমরা এটাকে উপস্থাপন করছি না, এজন্য যে এটার আর প্রয়োজন নেই। এখন গণভোট অধ্যাদেশ কিংবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই দুটোকেই যেহেতু আমি নিজেও পার্সোনালি দেখে পড়ে বুঝে বলছি যে দুটোকে যেহেতু আপনি বৈধ হিসেবে স্বীকৃতি দিতে পারছেন না, সুতরাং এর দুটো নিয়ে আপনি সামনে এগোতে পারবেন না। কিন্তু তার মানে এই না, আমি এটা বলছি না যে আপনারা জুলাই সনদে 84টা দফায় যে সমস্ত কথা আছে, যে সমস্ত জায়গাতে আমরা ডিসেন্ট দিয়েছি, আমাদের যে ম্যানিফেস্টো আছে, আমাদের যেই দফাগুলো আছে, সেগুলোর সাথে সমন্বয় করে একটা নির্বাচনী কাঠামো, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নির্বাচিত একটা সংসদ আছে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটা বৈধতা ছিল, অবশ্যই একটা বৈধতা ছিল, সাংবিধানিকভাবে সেই বৈধতাটা ছিল। বৈধতার উৎস দুটো হয়, একটা হচ্ছে, আমরা যদি গ্রসলি বলি, বৈধতার একটা শক্তি আছে, একটা শক্তি আসে তলোয়ার থেকে, আরেকটা শক্তি আসে জনগণ থেকে। তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও বৈধতা ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা লম্বা মেয়াদে থেকে অনেক অধ্যাদেশ জারি করে, অনেক আইন জারি করে আমরা যে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছি, এটার সাথে আমাদের বর্তমান অবস্থানের কিন্তু কোনো দ্বৈততা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরাও চাচ্ছি যা কিছু আছে, যা কিছু আমরা কমিট করেছি, আমাদের ভেতরে পলিটিক্যাল নেগোসিয়েশন হয়েছে, প্রত্যেকটা এই সংসদের মাধ্যমে, আমি আবার বলি নির্বাচিত সংসদের মাধ্যমে, যেখানে বিশেষ কমিটিও করা হচ্ছে আলোচনা করবার জন্য, এই বিষয়গুলোকে বাস্তবায়ন করবার সুযোগ আছে। সুতরাং এই যে গণভোট এবং আদেশ, এই জায়গাটাতে ফিরে গেলে বরঞ্চ জটিলতার সৃষ্টি হবে। ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনি সংসদেও এই বিতর্ক দেখেছেন এবং ব্যারিস্টার সাইম যে কথাগুলো বললেন, তার যে যুক্তিগুলো রয়েছে বা উনি যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন, আপনি কতটা কনভিন্সড ডক্টর মুজাহিদ? থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুবই চমৎকার করে ওনাদের যে ন্যারেটিভ, ভেরি ইন্টারেস্টিং ওনারা উপস্থাপন করলেন। এমন একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে, যেহেতু এটা আনকনস্টিটিউশনাল, যেহেতু এটা লিগ্যাল বেসিস নিয়ে কোয়েশ্চেন করা যায়, যেহেতু এটা আপনার বলেন যে কোর্টের ইভেন সাবজেক্ট টু চ্যালেঞ্জ করতে পারবে, সবকিছু মিলায় মানে এটা একটা এমন একটা জিনিস, আসলে এটা আসলে দরকারই নাই এটা বাতিল করা হোক। এবং উনি শুরু করলেন একেবারে আমাদের চার্টার সহকারে, চার্টারটা আসলে বড় হয়ে গিয়েছে, তারপরে ডিক্লারেশনটা আসলে দরকার ছিল না। উনি খুবই চমৎকার করে মানবাধিকারের কথা বলতেছিল, ডেমোক্রেসির কথা বলতেছিল। লেট মি আস্ক দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ভাই আপনি যে ডেমোক্রেসির কথা বললেন, সেটা তো গণভোটটাই হলো সর্বোচ্চ ডেমোক্রেসি ধরা, এটাকে বলে ডিরেক্ট ম্যান্ডেট বলে, মানুষের জনগণের অভিপ্রায় বলে। আপনি তো সেই অভিপ্রায়টাকেও অস্বীকার করার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এখানে জুতায় জাতীয় সনদের আপনি যে কনস্টিটিউশনাল কোয়েশ্চেন করছেন, সেটা তো আপনি সবাই আমরা জানি যে রাষ্ট্রপতির পাওয়ার কতটুকু আছে, সেটা আমরা এই 93 এর কত, এটা আমাদের 95 এর অনুচ্ছেদের 1 অনুসারে, যে উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আপনার বিচারপতি নিয়োগ ছাড়া ওনার কোনো পাওয়ার নাই। আপনার এই দুইটা নিয়োগ দেওয়ার পরে ওনার কোনো পাওয়ার থাকবে না, এখতিয়ার শুধু থাকবে যদি উনি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে, পরামর্শক্রমে অনেক কিছু করতে পারেন। আর অধ্যাদেশের ব্যাপারে যেটা বললেন, ইয়েস ইট ইজ ট্রু। কিন্তু এখন আমার কাছে প্রশ্ন হইল, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বা বিপ্লব যেটাই বলে, বাংলাদেশে যে সিচুয়েশন ঘটেছে সবগুলো কি কনস্টিটিউশনাল ছিল কিনা, নাম্বার ওয়ান কথা। এটা কোনোভাবেই কনস্টিটিউশনাল ছিল না। এবং যেটার কথা বলা হলো যে গণভোটের কথা, গণভোটটা কেন আপনাদের সমস্যা, আমি যেটা বুঝি গণভোটটা সমস্যা হচ্ছে এটা বাস্তবায়ন আদেশ নিয়ে আপনাদের সমস্যা, গণভোটের। জুলাই সনদ নিয়েও আপনাদের সমস্যা নেই, আপনারা তো বলেছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, তাই নয় কি? আসলে অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার বলতেছেন যে জুলাই আদেশ যেটা রয়েছে সেটাকে আমরা আবার মানবো না, এটা অবৈধ। ইট ইজ বিকজ এই দুইটা লাইনের মধ্যেই কিন্তু আপনার গ্যাপটা রয়েছে।
এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যত ঐকমত্য কমিশন, সনদ যাই হয়েছে আমাদের সবগুলোর বেসিস ছিল যে ফেসিবাদী একটা সিস্টেম দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন। এটার কারণে একটা হাসিনা সিস্টেম ডেভেলপ হয়েছে যে মানুষকে গুম করা যায়, বিচার ব্যবস্থা একবার প্রধানমন্ত্রী আন্ডারে রাখা যায়, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, ইভেন পাওয়ার ট্রানজিশনের জন্য আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম সেটাকেও কন্ট্রোল করা যায় এক্সিকিউটিভ দিয়ে। এই জায়গাগুলা মূলত একটা প্রধানমন্ত্রীকে ওভার পাওয়ার করে যে রাষ্ট্র সিস্টেমটাকে অটোক্রেট স্টাইলে নিয়ে যায়। এইগুলাই ছিল মুদ্রা সিস্টেম রিফর্ম করার কথা। আপনারা কি করেছেন যখন ঐক্যমত্য কমিশন বা আপনি বলেন যে জুলাই চার্টার হলো তখন আপনারা এগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এবং আরেকটা জিনিস ভাই, নোট অফ ডিসেন্ট দেওয়ার শর্তেও আপনারা কিন্তু তারপরও মানে দেন নাই এরকম জিনিসও আপনারা কিন্তু অধ্যাদেশে বাতিল করার চিন্তা করতেছেন। তার একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বলবেন আপনারা নাকি এখনো খুবই আপনাদের কাজের ব্যাপারে সাংবিধানিক এবং কথা কাজের মিল রাখেন। এই ধরেন আপনার 31 দফার মধ্যে ওই জিনিসটা আছে যদি আমি বলি, যেমন আমাদের সচিবালয়ের আলাদা একটা কি বলে আমাদের সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় হবে যার মাধ্যমে জাজ নিয়োগ হবে, প্রসেস হবে, ওনাদের পদোন্নতি হবে, ওনারা দেখভাল করতে পারবে। সেই অধ্যাদেশটাও কিন্তু বাতিলে আসলো দেখেন জুলাই সনদের বাস্তবায়ন থেকে। কিন্তু এটা আপনার নোট অফ ডিসেন্ট দেন নাই। আপনি জুলাই সনদ যদি পড়েন আমার কাছে এখানে আছে, এটার মধ্যে আপনাদের আছে এবং আপনাদের 31 দফায় আপনি একই কথা বলছেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। খেয়াল করেন আপনি কিন্তু সেটা আপনার 31 দফা ভায়োলেট করেছেন, আপনার জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দেন নাই সেটাও ভায়োলেট করেছেন এবং আপনার আগে যে এগ্রিমেন্ট সেটাও আপনারা ভায়োলেট করেছেন। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু বিষয় থাকে সমাজে, এটা একটা কনস্টিটিউয়েন্ট মোমেন্ট, রাষ্ট্রের কিছু কিছু সময় ঘটে যখন রাষ্ট্রকে পুনর্গঠনের সময় আসে। এই পুনর্গঠনের সময়টা ছিল একটা 71 এর পরবর্তীতে আর এখন হচ্ছে 24-এর পরবর্তীতে। এই জিনিসটাকে আপনি যখন কনস্টিটিউশনে ঢুকাবেন তখন পলিটিক্যাল সেটেলমেন্টকে কখনো কনস্টিটিউশনাল সেটেলমেন্টে নেওয়া যায় না। দেন এইটা গতকাল খুব চমৎকার করে অ্যাডভোকেট শিশির মনির বলেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল ঐক্যমত্য কমিশনে অ্যাটেন্ড করার, যেখানে স্পষ্ট আছে যে অনেক বিষয় একমত হচ্ছিল না যে কিভাবে এই জিনিসটাকে একমতে আনা যাবে বা একটা সিস্টেম আনা যাবে। এই যে আজকে দুইজন মন্ত্রীর কথা বলি, একজন হচ্ছেন আমাদের জুনায়েদ সাকিব ভাই। এটার অরিজিনাল প্রস্তাবনা ছিল গণপরিষদের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করতে হবে, আর বিএনপির কথা ছিল যে কনস্টিটিউশনাল বা লিগ্যাল সিস্টেমের মধ্যে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। এই দুইটাকে মিনিমাইজ করতে গিয়ে কিন্তু জাতীয় কি বলে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন বা কি বলে আমাদের সংস্কার পরিষদ যেটা আমরা সেটাকে মধ্যম পন্থায় নিয়ে আসা হয়েছে। এটার প্রস্তাবনা হচ্ছে জুনায়েদ সাকিব ভাইয়ের ওনাদের পক্ষ থেকে এসে। এবং দেখেন যখন এটা হলো তখন অনেকে প্রশ্ন করেছে যে এখানে তো গণভোট নাই, তাহলে গণভোটটা কিভাবে, মানে এখানে তো আমাদের কোনো অপশন নাই এটাকে লিগালাইজ করার এই জুলাই ইস্যুটাকে। তখন কি করতে হবে, তখন অনেক মাথা চিন্তা ভাবনা করার পর হঠাৎ করে সালাউদ্দিন ভাই বললো ঠিক আছে গণভোট কনস্টিটিউশনে নাই বা এটা অবৈধ, কিন্তু কি বলে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা যে অবৈধ সেটাও কিন্তু কনস্টিটিউশনে নাই। তখন একটা ফাঁক ফোক করে আইন প্যাচে মানে উনি বললো যে ঠিক আছে তাহলে আমরা গণভোট নিয়ে জনগণের এটাকে রেটিফাই করি। তাহলে তো গণভোটটা তখন সবাই মিলে উনি বলার পরে সবাই এগ্রিড করেছে। সুতরাং পলিটিক্যাল এগ্রিমেন্ট যখন ঘটে তখন কিন্তু আপনার বিয়ন্ড অনেক কিছু ঘটেছে। আচ্ছা পলিটিক্যাল এগ্রিমেন্টের পাশাপাশি এটা সোশ্যাল কন্ট্রাক্টে বলেন যাই বলেন, এটা একটা এগ্রিমেন্ট ঘটেছে 30টা রাজনৈতিক ক্রিয়াশীল দলে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং এই সিস্টেম বিরোধী দাঁড়িয়ে এই সংবিধানকে ভায়োলেট করে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছেন। এবং আমরা এটা লিগাল কোশ্চেন যদি অনেকগুলো বলি, এটা কথার কথা অনেক যুক্তি দেখা যাবে যে আপনি কোন কনস্টিটিউশন মেনে আপনার অ্যাটর্নি জেনারেল ওই সময় নিয়োগ হয়েছে, কোন কনস্টিটিউশন মেনে বেগম খালেদা জিয়াকে মুক্তি করা হয়েছে, কারণ মুক্তি দিতে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে, যেটা আপনারা যেটা বললাম 93 95 এক অনুযায়ী যে প্রধানমন্ত্রী কার কোথাও প্রধানমন্ত্রী ছিল না তাহলে কার পরামর্শ হয়েছে। এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অনেকগুলো পাওয়া যাবে যেগুলা, এবং আমি খুব রানিং দেখি আপনার রানিং আমাদের 15তম অ্যামেন্ডমেন্ট কিন্তু বাতিল হয়নি, আন্ডার কি বাতিলের দিকে আমরা কোর্টে আছে অলরেডি। আমাদের প্রতিটা পার্লামেন্টের প্রতিটা মোড়ে মোড়ে সব জায়গায় লাগানো আছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যা 4টা ফান্ডামেন্টাল সংবিধানের তার মধ্যে একটা আপনি চেঞ্জ করে ফেলছেন উইদাউট ইভেন অ্যামেন্ডমেন্ট শব্দটা ইউজ করেও আপনার পার্লামেন্টে ভোট ছাড়াই। এরকম অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আপনারা নিজেরাই পার্লামেন্টে গিয়ে মানে কনস্টিটিউশন মানেননি। এখন ইস্যুটা কি কনস্টিটিউশনাল না, ইস্যুটা আছে রাষ্ট্রের ইস্যু। আমার কাছে বিগার ইস্যু। আমি সাইম ভাইকে বিগ কোয়েশ্চেন করতে চাই যে এই যে আমার 10টা অধ্যাদেশ বাতিল হলো ভাই, এর মধ্যে একটা গুমের প্রতিকার। আপনি বলেন আজকে যদি কেউ গুম হয়ে যায় এটার প্রতিকার কোথায় যাবে? এই অধ্যাদেশটাও কি মানে এমন একটা খুব গুরুত্বপূর্ণ মানে ক্ষতিকর ছিল যেটা মানে আপনার
আপনার কনস্টিটিউশনাল ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। এটা আমি একটা প্রতিকার অনেক ডক্টর মানুষ। মুজাহিদ, আমি একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে আন্দারিব রহমান পার্থ যখন বলছেন যে কেন বিপ্লবী সরকার করা হলো না, বিপ্লবী সরকার না করে আপনি কনস্টিটিউশনের একটা অংশ মানবেন আর একটা অংশ মানবেন না, তো এটা তো খুবই ভ্যালিড কোয়েশ্চেন। মানে আপনাদের ক্ষেত্রেও তো এই প্রশ্নটা চলে আসে যে আপনারা সেম আমি তো বললাম। তাই তো? সেম আমি আপনার বলি, উনি নিজেই বলেছেন কোয়াসি কনস্টিটিউশনাল ঘটেছে, যেটা কানাডিয়ান টার্মিনোলজিতে ব্যবহার করা হয় লিগ্যাল সেক্টরে। উনি তো নিজেই বলতেছে আমরাও কিছু মেনেছি, কিছু মানি নাই। তার মানে এমন একটা জিনিস ঘটেছে, ফুল যদি আপনি বৈধতার কোশ্চেন করেন, তাহলে কিন্তু ইভেন আপনার ফুল ইন্টারিম গভর্নমেন্টকে কোশ্চেন করতে পারবেন, আপনার আমাদের পার্লামেন্টারিকে কোশ্চেন করতে পারবেন, সব ওই অবৈধ দিকে যাবে ইন দ্য নেম অফ কনস্টিটিউশনে যদি যান। কনস্টিটিউশনকে তো ভায়োলেট করে সেই ক্ষেত্রে ডক্টর মুজাহিদ, আপনাদের এই পার্লামেন্টের আলোচনা বা আজকে যে ডিবেটটা আপনারা করছেন, এটা সাধারণ মানুষ যারা কনস্টিটিউশনের এত গভীরে হয়তো চিন্তা করেন না বা বোঝেন না, তাদের কাছে কি একটা ভুল বার্তা যাচ্ছে না? যেমন আপনি একদিকে সংসদের অধিবেশন বয়কট করছেন বা ওয়াকআউট করছেন, যে রাষ্ট্রপতির ভাষণের সময় আপনি থাকবেন না, আবার সেই রাষ্ট্রপতির দেওয়া অধ্যাদেশকে আপনি আপহোল্ড করতে চাইছেন। তো আপনাদের ভিতরেও তো সব বিরোধিতা রয়েছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, রাষ্ট্রপতি কিন্তু এখানে কার পরামর্শক্রমে অধ্যাদেশটা দিয়েছে ভাই? প্রধান উপদেষ্টার। So it is comes from প্রধান উপদেষ্টা। You must understand. And প্রধান উপদেষ্টাকে অভ্যুত্থানের পক্ষ থেকে এসেছে। So বিষয়টাকে আমরা যেভাবে ফ্রেমিং করার চেষ্টা করি, আমার কোশ্চেনটা যতটা না কনস্টিটিউশনাল, তার চেয়ে বিগেস্ট ইস্যু, যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বলি, রাষ্ট্র সিস্টেমের স্টেট সিস্টেম একটা, আরেকটা হচ্ছে গভর্নিং সিস্টেম। স্টেট হলো কতগুলা ইনস্টিটিউশনের সমষ্টি। হ্যাঁ, সেই এই ইনস্টিটিউশন গুলোকে পরিচালনার নীতিমালা করার জন্য এক্সিকিউটিভ পাওয়ার বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হয়, তার পাওয়ার কতটুকু হবে না হবে সেটাই থাকে কনস্টিটিউশনে। এই কনস্টিটিউশন যদি ফেসিবাদী আচরণ থাকে, তাহলে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সেগুলোকে ফেসিবাদী আকার ধারণ করবে, কারণ তারাই তো নিয়ন্ত্রণ করে। গভর্নমেন্ট চেঞ্জ হয় কিন্তু স্টেটের প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হয় না। সে জায়গা থেকে বেসিক যে আমাদের সমস্যা দেখা দিয়েছে, যে পাওয়ার ট্রানজিশন করার ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট হলেও দলীয় লোককে বা দলীয় বিচারপতিকে রাষ্ট্রে কেয়ারটেকার গভর্নমেন্ট হেড করা হয়। তার মানে ম্যানিপুলেট করার একটা অপশন থাকে, তার মানে ফেয়ার ইলেকশন হবে না। আপনার নির্বাচন কমিশনার প্রসেস যখন করবেন, তখন যাকে নিয়োগ দিবেন সেটা যদি স্বচ্ছ না হয়, তাহলে আপনার দলীয় একটা লোককে আপনি ওখানে যদি বসায় দেন, তাহলে সে ফেয়ার ইলেকশন করতে পারবে না। মানবাধিকার কমিশন যদি স্বাধীনভাবে ইনভেস্টিগেশন করতে না পারে, সরকারকে অ্যাকাউন্টেবল করতে না পারে, তাহলে গুম খুনের পরেও তারা কোনোদিনও কোনো ধরনের বিবৃতি দিবে না। যেটা খুব সাইম ভাই খুব চমৎকার করে বলতেছিল, মানবাধিকারের কথা বলা দরকার। আপনারা মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন ভাই, আপনার দলীয় লোককে বসানো। আমি ব্যারিস্টার সাইম আপনার কাছে আবার আসতে চাই। আমি আসবো অ্যান্টি কারাপশনের কথা বলি ভাই। হ্যাঁ, তো জি, আমি আসবো আপনার কাছে ডক্টর মুজাহিদ। ব্যারিস্টার সাইম, যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির পক্ষ থেকে, তার অনেক কিছুই তো প্রত্যাশিত ছিল সাধারণ মানুষের দিক থেকে। যদি আপনি চিন্তা করেন যে ক্ষমতার এক ধরনের বিকেন্দ্রীকরণ হবে, এক ধরনের ভারসাম্য রক্ষা হবে, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে একজন ব্যক্তি থাকতে পারবে কি পারবে না, রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, তারপরে এই যে গণতান্ত্রিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এরকম অসংখ্য বিষয় রয়েছে। বোধ করি আপনি সবগুলোই পড়েছেন, জেনেছেন। সেগুলো বাস্তবায়নে জুলাইয়ের গণভোট বা এই যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে কোনো ফর্মেই হোক একটা ঐকমত্যের ভিত্তিতে তো একটা কনক্লুশনে আসা যায়। তো সেটার ব্যাপারে বিএনপির আন্তরিকতা নিয়ে যে প্রশ্ন বিরোধী দল করছে, সেই প্রশ্নটা তো খুব অমূলক নয়। মানে আপনাদের সমস্যার জায়গাটা কোথায় যদি একটু আমাদেরকে বলেন। আমাদের সমস্যার কোনো জায়গা নেই। আপনি একটা ভালো কথা বলেছেন যে আন্তরিকতার যে বিষয়টা, সেই জায়গাটাতে আমরা শতভাগ আন্তরিক। দেখুন, আমি হয়তো আমার বক্তব্যে আরো কিছু বিষয় পরিষ্কার করবার আছে বলে মনে করি। আমি বলেছি যে আদেশ এবং অধ্যাদেশ, রাষ্ট্রপতি আদেশ করতে পারেন না এই ফরম্যাটে, এটার লিগাল বেসিসটা নেই। আমি সংবিধান নিয়ে খুব বেশি অবসেসড না। আমার কোনো কথায় আমি একবারও বলিনি এটা সাংবিধানিকভাবে বৈধ, এটা সাংবিধানিকভাবে অবৈধ, এটা না। আমি বলেছি যে কোনো আইন প্রণয়ন, যে কোনো কাজের একটা লেগেসি থাকে। রাষ্ট্রপতি যদি একটা অর্ডার ইস্যু করেন, তাহলে সেক্ষেত্রে সেটা একটা বেসিস থাকতে হবে। সেই বেসিসটা ছিল না। আমাদের 5ই আগস্ট 2024-এর পরে আমরা যে সরকারটা পেয়েছি, অবশ্যই সেটা সাংবিধানিক সরকার ছিল না, কিন্তু সংবিধানটাকে আমরা অনুসরণ করেছি। কারণ আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি 106-এর আন্ডারে, এবং সুপ্রিম কোর্ট তখন বলেছেন যে হ্যাঁ, এটা কাজ করতে পারবে। যখন এটা কাজ করবে, তখন প্রধান উপদেষ্টা যিনি, তিনি প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হবেন।
এই জায়গাগুলো খুব বেশি বিতর্কিত না, কারণ ইতিহাসে এই ঘটনাগুলো আছে এবং সেগুলোকে গ্রহণ করা হয়েছে। যখনই একটা ক্রান্তিকাল আসে, প্রত্যেকটা দেশেই ক্রান্তিকালটা এসছে। ইউএস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা 1776 সালে হয়, তখনও কিন্তু তাদের একটা ক্রান্তিকাল ছিল। ওই ক্রান্তিকালগুলোকে আপনার ঘিরে একটা কিছু ঘোষণা কিংবা সনদটা আসে। এখন আমাদেরও ক্রান্তিকালটা কিন্তু তৈরি হয়েছে। সেই ক্রান্তিকালগুলোতে সবসময় কিন্তু সংবিধান পুরোপুরি মানা হয় না। অনেক প্রশ্নই কিন্তু অনেকে উত্থাপন করতে পারবে, ছুড়ে দিতে পারবে যে আপনারা কি সংবিধানের ওই অংশটুকু মেনেছেন না? মানিনি। কারণ হচ্ছে এগুলোর অনেক আলোচনা থাকে। আপনি যদি 2008-এর পরে 2008-এর নির্বাচনটাকে যদি আমরা ধরে নেই যে 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনের আগে সর্বশেষ একটা নির্বাচন যেটা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য ছিল, সবাই যেটা মেনে নিয়েছে। এরপরে 14-তে, 18-তে, 24-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনগুলো একটাও কিন্তু বৈধ নির্বাচন ছিল না। এই নির্বাচনগুলো সংবিধান অনুযায়ী হয়নি, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচনগুলোতে ঘটেনি, কারণ সেখানে সঠিক কোনো নির্বাচনই হয়নি, ভোটাভুটি হয়নি। তাহলে যারা তখন ক্ষমতায় ছিল, সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু মানে না সংবিধান সম্মত ভোট তো না। সংবিধান অনুযায়ী না ডক্টর আতিক, আমি যেটা বলি, যদি সংবিধানে বলছে যে একটা সঠিক নির্বাচন হতে হবে, সংবিধান অনুযায়ী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে। যদি আপনার ভোটের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, সেটাও কিন্তু সঠিক নির্বাচন না, সেই নির্বাচনটাও কিন্তু অবৈধ নির্বাচন। হ্যাঁ, আমি অবৈধ নির্বাচনে অবৈধ রাষ্ট্রপতি ছিল। হ্যাঁ, আমি অবৈধ নির্বাচনে রাষ্ট্রপতি অবৈধ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই পুরো অবৈধ একটা লেগেসি কিন্তু আছে। খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, আমাদেরকে গভীরে ভাবতে হবে। এখন আমরা এই যে লেগেসিতে অনেক ব্যারিস্টার সাহেব, যেটি ডক্টর মুজাহিদ বলার চেষ্টা করছেন, বা আমারও এই জায়গাটিতে একটু পরিষ্কার করার বোধহয় দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যেটি বলছেন সেটা একটা পলিটিক্যাল রেটরিক, মানে পলিটিক্যালি আপনি বলেন যে নির্বাচন বৈধ হয়নি, আমরাও জানি যে কি ধরনের নির্বাচন হয়েছে, কিন্তু সাংবিধানিক ভাবে যদি আপনি বলেন তো সেই নির্বাচন তো সাংবিধানিক ভাবে হয়েছে না, মানে আপনি হয়তো কোয়ালিটেটিভ জায়গায় একটা প্রশ্ন তুলতেই পারেন। সাংবিধানিক ভাবে হয়নি বুলবুল, যখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না, সেটা সাংবিধানিক ভাবেও নির্বাচন না। এটা নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো, মুজাহিদও এটা নিয়ে বিতর্কে যাবে না, কারণ যখন আপনি জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সেটাকে আপনি নির্বাচন আর বলতে পারবেন। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম যে 3টা নির্বাচন অবৈধ ছিল, তাতে করে এই 3টা নির্বাচনের 15 বছরের পিরিয়ডে আপনার যত কর্মকাণ্ড হয়েছে সব আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন? আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেননি, পারবেন না। কারণ হচ্ছে কি, ক্রান্তিকালগুলোতে কিছু বিষয় গ্রহণ করা হয়, কিছু বিষয় ছুঁড়ে ফেলে, এমনকি নির্বাচনগুলোকে বাতিল করতে পারবেন না, কেননা আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, বাকি নির্বাচনগুলোকে মেনে নিয়ে। ব্যারিস্টার সাহেব, ইউ আর কারেক্ট, আপনি ওই নির্বাচনগুলো বাতিল করে দিতে পারছেন না, সেজন্য আপনি ত্রয়োদশ নির্বাচনে এসেছেন। আপনি কিন্তু চলে যাননি দশম নির্বাচন। রাইট, সেজন্যই বলছি এগুলোর একটা মিক্সচার হয়, একটা ফিউশন হয় ক্রান্তিকালে। তখন জনগণের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো, তাদের ভেতরে একটা ঐকমত্য হয়। আমি বলছিলাম যে আদেশ দেবার বৈধ ভিত্তিটাই নেই, অধ্যাদেশ দেবার আছে, কিন্তু এর অধ্যাদেশ ইটসেলফ যে কন্টেন্টস এর ফরম্যাটে আছে সেটা বৈধ না। এখন কথা হচ্ছে, কিন্তু তর্কের খাতিরে ব্যারিস্টার সাহেব, তর্কের খাতিরে মেনে নিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনারা মানছেন না, বা সেটিকে অবৈধ বলছেন, অকার্যকর বলছেন, প্রতারণার দলিল বলছেন। রাষ্ট্রপতি আমরা মানা না মানার, হ্যাঁ, না সেটা মানে আপনাদের পক্ষ থেকে তো বলা হয়েছে, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাই যে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তাহলে এই যে এতগুলো প্রাণ গেল, গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক সংস্কারটা কিভাবে হবে, সেটা বিকল্প প্রপোজিশনটা কি? আমি এখন দেব। রাইট, প্লিজ। যেটা এখন আসে না, মেথডটা নিয়ে বিতর্ক হচ্ছে। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকে দ্বারা সংসদে সরকারি দল আছে, বিরোধী দল আছে, সবাই মিলেই তো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। প্রশ্নটা হচ্ছে আন্তরিকতার জায়গায়। আন্তরিকতার জায়গায় আমি আপনাকে আশ্বস্ত করছি আমরা শতভাগ আন্তরিক। এখন প্রয়োগের, বাস্তবায়নের যে মেথডটা, এই মেথডটা নিয়ে বড় ধরনের ঝক্কি ঝামেলা আছে। না, কিন্তু আন্তরিকতা নিয়ে তো প্রশ্ন রয়েছে ব্যারিস্টার সাহেব। ডক্টর মুজাহিদ কিন্তু আপনাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এই যে গুম। আমি সেই জায়গাটাতে আশ্বস্ত করছি, জি, আপনি নিশ্চিন্ত থাকেন মাননীয় সংসদ সদস্য। আমি একটু বলি, তারপর প্রশ্নটা নিচ্ছি না, আমার এই কথাটা অনেকক্ষণ আটকে আছে। আমি এই কথাটা বলার পরে ডক্টর মুজাহিদের কাছ থেকে আমি প্রশ্নটা নিচ্ছি। জি, বলুন।
আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা কোনো সন্দেহ করবেন না। আমি একটু শুধু বলি, জুলাই সনদের এই যে দক্ষ যোগ্য 84টা দফা, হুম। কিছু সংবিধান সংস্কার লাগবে, কিছু লাগবে হচ্ছে আইনি সংস্কার, কিছু লাগবে প্রশাসনিক আমাদের যে অ্যাক্টিভিটি সেটা। এই সমস্ত বিষয়ে আমরা কমিটেড। আমাদের নোট অফ ডিসেন্ট আমরা যেটা দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোকে সামনে রেখে আমাদের 31 দফার আলোকে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সকলের সাথে আলোচনা করেই যেই কন্টেন্টসটা আছে, যেগুলো আমরা চাচ্ছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব। এখন মেথডের প্রশ্নে অত্যন্ত সহজ একটা ব্যাপার আমাদের সামনে আছে। আমাদেরকে ওই আদেশ আর অধ্যাদেশ নিয়ে ভাবতে হবে না, কারণ এখন একটা নির্বাচিত সংসদ আছে। এই নির্বাচিত সংসদের মাননীয় সদস্যরা ডক্টর মুজাহিদ সহ আপনারা আলোচনা করবেন, আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন আপনারা ঠিক করবেন। সংবিধান সংশোধনের তো পদ্ধতি আছে, যেখানে যেখানে সংবিধান সংশোধন করা দরকার জুলাই সনদ অনুযায়ী করবেন, যেখানে আইন প্রণয়ন করার দরকার করবেন। সেখানে যদি আপনি দেখেন যে জুলাই সনদে কমিটমেন্ট দিয়ে বিএনপি সেই কমিটমেন্ট থেকে সরে যাচ্ছে, সেই জায়গাতে অবশ্যই আপনারা আপত্তি জানাবেন, জনগণকে জানাবেন। আরেকটা কথা বলে আপনার প্রশ্নটা শুনতে চাই। অধ্যাদেশ বিএনপি সংসদে প্লেস করে আইন আকারে করতেই হবে। মুজাহিদ, সংসদীয় গণতন্ত্রে এটা প্রত্যাশার চাইতে বরঞ্চ এটা না করাটা প্রত্যাশিত বেশি। একটা অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে। প্রত্যেকটা অধ্যাদেশ এখানে আইন হিসেবে গ্রহণ করতে হবে প্রশ্নই ওঠে না, কারণ অধ্যাদেশগুলো করা হয় যখন পার্লামেন্ট কার্যকর থাকে না, তড়িঘড়ি একটা ব্যাপার থাকে, আলোচনার সুযোগ থাকে না। এমনকি আপনারা যারা সংসদ সদস্য মাননীয়, আপনাদেরও কিন্তু এটা বিবেচনা করবার সুযোগ হয়নি। তাহলে সেই জায়গাটাতে আজকে 98টা অধ্যাদেশ হুবহু কিন্তু আইন হিসেবে আসছে আপনার পরিবর্তন সহকারে। আপনারা নিজেরা আলোচনা করবেন। আপনি মানবাধিকার সংক্রান্ত বিষয়ে ভালো আইন আসবে, গোমের উপরে ভালো আইন আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। মানবাধিকার কমিশন নিয়ে চমৎকার আইন আসবে, বিচার বিভাগের উপরে ভালো আইন আসবে, আপনিও সেখানে সংসদে কথা বলবেন। ইস্যুটা ভেরি ক্লিয়ার ভাই, আপনি এতটাই আন্তরিক যে জনগণের উইল, আপনি তো একটু আগে ব্যাখ্যা দিচ্ছেন যে গত 3টা ইলেকশন শেখ হাসিনা স্টাইলে হয়েছে, ডেমোক্রেসি ভায়োলেশন হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আবার দেখেন সেম জিনিস গণভোট যখন হলো, সেখানে জনগণের পিপলস উইল দিল, সেটাই আবার তাহলে আপনার আকাঙ্ক্ষা হলো না, কারণ এটা আপনার পার্লামেন্টারি সিস্টেমে যাচ্ছে না, আপনাদের আন্ডারে আসতেছে না। কারণ এই গণভোটটা আপনার ইটসেলফ দুইটা জিনিসের ব্যাপারে বৈধতা দিয়েছে, একটা না ভাই, একটা হচ্ছে পার্লামেন্টকে বৈধতা দিয়েছে, একটা হচ্ছে কনস্টিটিউশন কাউন্সিল করার জন্য, রিফর্ম কাউন্সিল করার জন্য বৈধতা দিয়েছে। কিন্তু দেখেন আপনি মেজরিটি পেয়েছেন, তাই আপনি শুধুমাত্র আপনার স্টাইল অনুযায়ী পার্লামেন্টকে ফাংশন করাবেন এবং আপনি সংস্কারটা জাস্ট একটা পয়েন্ট অফ অর্ডার দেই, আপনি বলেন, অনেক সময় নিয়ে অসুবিধা নাই। শুনেন, যেই ফরম্যাটটা গণভোটের যে ফরম্যাটটা উপস্থাপিত হয়েছে জনগণের কাছে, ওইটাই বৈধ ছিল না। এটা আপনিও ভালো করে জানেন। আমি আপনারে বলি, কোশ্চেন দিয়ে দিয়েছেন, 4টা কোশ্চেন দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা কোশ্চেনে যে উপাদানটা ছিল, এগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল অনেক দলের, শুধু বিএনপির না। আপনি দেখেন, আমি একটা জিনিস বলি, তারপর আপনি অনেক সময় নিয়েন। সরি, আমি মাঝখানে ইন্টারাপ্ট করেছি, এটা উচিত না, কিন্তু আমাদের মধ্যে যেহেতু একটা সুসম্পর্ক আছে, আপনি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি আমাকে বলেন, সংসদে এখন প্রধান বিরোধী দল হচ্ছে জামায়াতে ইসলামী, তাই তো? গণভোট অধ্যাদেশের ধারা 3 এবং তফসিলের আইটেমে আপনি যান, যেখানটাতে নারী প্রতিনিধিদের কথা বলা হচ্ছে যে এই নারী প্রতিনিধি সংসদে বাড়াতে হবে। এটার জন্য একটা মেথড বলে দিয়েছে যে এই গণভোট অধ্যাদেশের পরের যে নির্বাচন, সেখানে 5% আপনার মিনিমাম নারী প্রতিনিধি রাখতে হবে। জামায়াতে ইসলামী একটাও নারী প্রতিনিধি দেয়নি। আমি দোষে যাচ্ছি না, হয়তো তারা পারেননি। ভাই আমি ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি তো ছিলাম, এটা হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্ট ভাই, ইট ওয়াজ দ্য ওয়ার্ড ওয়াজ জেন্টলম্যান এগ্রিমেন্ট। আমি বলি ওই দিন আমিও ছিলাম, ভাগ্যক্রমে ওই দিন প্রতিষ্ঠানে আমিও ছিলাম। আমি এই জায়গাটা আপনাকে ধরিয়ে দিয়ে আপনি কথা বলেন। তফসিলে আপনি ওই পয়েন্টটাতে যান, ক্রমিকটাতে যান, সেখানে বলা আছে করতে হবে। আবার এই গণভোট অধ্যাদেশে বলে সংসদ বাধ্য থাকবে 3-এ। আপনি তো সংসদকে বাধ্য করতে পারবেন না। আমাদের দেশে
সভরেন্টি যেটা আছে, একটা আছে পার্লামেন্টের, একটা আছে কিন্তু সংবিধানের। ব্যারিস্টার সাহেব আমাদের সেই কিন্তু বাস্তবতা দ্বৈত মেনে নিয়েই sovereignty তো আপনারা গণভোটে অংশ নিয়েছেন। আমার প্রশ্নটা বারবার আমি কিন্তু এই অস্বীকার জায়গাটিতে করছি না, যে ঠিক আপনি আছে, আমরা অস্বীকার এত করেছি। সমস্যার কথা এখন আমরা এটার বলছেন, এই এসেন্সকে সমস্যার আমার কথা তো আমি জি আমি বলি ভাই, আমি ঠিক আছে, আপনার একেবারে কথা ক্লিয়ারলি যে সাইন ভাই, এসেন্সে জি আমরা ব্যারিস্টার সাহেব আমরা সাইন ভাই, আমরা এই একটু যে ডক্টর মুজাহিদের এসেন্সটা কাছে যেটা আছে, শুনে তারপর আবার আসবো আপনার কাছে। ডক্টর ঠিক মুজাহিদ আছে, আমি সাইন জাস্ট ভাই, এইটুকু বলে দিই, কন্টেন্টস অ্যান্ড এসেন্স, কন্টেন্টস অ্যান্ড এসেন্স, আমরা কিন্তু এটার সাথে আমাদের কোনো জি দ্বিমত নেই। আসবো আপনার কাছে। এগুলো না, না, বাস্তবায়নের ডক্টর জন্য মুজাহিদ আমরা সঠিক একটা পদ্ধতি সামনে বেছে নিশ্চয়ই নেব, নিশ্চয়ই ডক্টর মুজাহিদ সহ যত সংসদ সদস্য আছেন আমার ভাই নিশ্চয়ই ভাই আলোচনার ভিত্তিতে। বিষয়টা হলো যে মানে বাংলাদেশের সব দল মিলে একত্রিত হয়ে প্রায় গণভোট সহকারে 1200 কোটি টাকা ব্যয় করে জনগণের একটা সাপোর্ট নিয়ে এবং প্রস্তাবনাটা দিয়েছেন আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বিএনপির প্রতিনিধি এবং জয়েন্ট সেক্রেটারি ছিলেন বা যুগ্ম মহাসচিব, এবং এর প্রস্তাবনার ব্যাপারে কিভাবে কাউন্সিল হবে সেটা দিয়েছেন জুনায়েদ সাকি, এবং দুইজনে এখন একটা সরকারি দলের মন্ত্রী। ওই সময় ওনারা না বুঝে দিয়েছিলেন এবং ওই সময় ঠিক অ্যাটর্নি জেনারেলের মতামত নেওয়া হয়েছিল যে এটা ল হবে কিনা, লতে ঝামেলা হবে কিনা, এবং এটা 17 নভেম্বর পর্যন্ত এগ্রিমেন্ট হওয়ার পরে 25 নভেম্বর একটা অধ্যাদেশ বা আপনার আদেশ জারি হলো। তার আগ পর্যন্ত এটা ইলিগেল ছিল না, সবই লিগেল ছিল, কারণ ইট ওয়াজ পলিটিক্যাল সেটেলমেন্ট, কারণ অনেক কিছু পৃথিবীর ইতিহাসে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হয়। এটা একটা অভ্যুত্থানের পরবর্তী 1400 মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সেটেলমেন্ট হয়েছে এবং সবাই মিলে এগ্রিমেন্ট করে। এন্ড লেট আস কাম, আপনার 70% মানুষের ক্ষতি হচ্ছে না, কিন্তু বিএনপির ক্ষতি হচ্ছে। এমন কি জিনিস যে বিএনপির এটা পালন করলে ক্ষতি হবে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, আমি বারবার বলতেছি যে স্টেট মেকানিজম আপনার নিজে, আমি তো আজকে আমাদের বেগম খালেদা জিয়ার একটা বই বক্তৃতা যেটা বল সুরে ফেলার, এটা আমি শুনলাম মাত্র, উনি কিন্তু স্পষ্ট ভাবে জিনিসটাকে বলেছেন এই সংবিধানের সমস্যাটা হাসিনার ইস্তিহারের সংবিধান। ভাই আপনি যদি আপনার পলিটিক্যাল ইমোশনালি যান এবং স্ট্রাকচারালি যদি বলেন, এই কনস্টিটিউশনাল স্ট্রাকচারালি যদি বলেন, ইট ওয়াজ মেড বাই না ওই শেখ মুজিবুর ডক্টর রহমানের মুজাহিদ আমি জানি না ideological এটা basement। এটাকে হয়তো ব্যারিস্টার সাইম হয়তো তার মতো করে বলবেন, কিন্তু আপনি যদি একটু আমি ওটা কনটেক্সটটা আমি না আমি একটু আপনাকে ধরিয়ে দিই যে কনটেক্সটটা যদি মাথায় রাখেন কেন বেগম জিয়া এটি বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা অনেকটা জোর করেই মানে এটিকে বাতিল করে দেওয়ার যে বিষয়টা, সেই রাগ থেকে ক্ষোভ থেকে সেই কনটেক্সটে তিনি বলেছিলেন যে যেভাবে কনস্টিটিউশনটাকে তৈরি করা হয়েছে। আমি দেখেছি ভাই, এটা তো প্রথমত বলেছে এম কে আনোয়ার সাহেব, তারপরে উনি বলেছেন, আমি বলি এটার কনটেক্সটটা আমি পড়ে দেখেছি। তো শুধুমাত্র নট অনলি যখন বলে যে এইটা হচ্ছে শেখ হাসিনার পলিটিক্যাল ইস্তেহার বা আওয়ামী লীগের ইস্তেহার, ইট ইজ নট অনলি দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট এন্ড বাই ডিফল্ট বেঙ্গলি ন্যাশনালিজমকে রিপ্লেস করে আমরা কিন্তু যা ধর্মনিরপেক্ষতাকে রিপ্লেস করে আপনার পঞ্চম সংশোধনীতে কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনা হয়েছে। আপনি হোয়াট ইউ মিন, এটা কোয়াইট ডিফারেন্ট থিং। কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল চেঞ্জ যখন করবেন, আমাদের ডিবেটের জায়গাটা হওয়ার কথা ছিল যে কনস্টিটিউশনের যখন ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে হয় তখন উইথিন কনস্টিটিউশন পার্লামেন্টে করা যায় না। দ্যাটস দ্য ইস্যুস। কেন গণপরিষদের বা সংবিধান সংস্কার পরিষদে আসতে হলো, এই জিনিসটা তো ভাই কনটেক্সটে সাইম ভাই এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি যখন মেজর জিনিসে হাত দিবেন পার্লামেন্টে, এখন এবারও আপনি বলেন যে আপনি হ্যাঁ সেই মেজর জিনিসটা কখনো যখন আপনি উইথিন পার্লামেন্ট করবেন তখন সাবজেক্ট টু দা কোর্ট যে কোনো সময় আবার 13 সংশোধনীর মধ্যে 13 বাতিল করেছেন, আবার এখন আবার রিইনস্টল করতেছেন, আবার 15তম বাতিল করতেছেন, আবার 17তম হবে। এই যে কোর্টের কাছে যাবেন, বারবার চেঞ্জ হবে, যে সরকার আসবে সেই সরকারের সাথে না মিললেই কোর্ট ওটাকে চেঞ্জ করে দিবে। কিন্তু একটা জিনিস, দেশের একটা বিগেস্ট ঘটনা ঘটে গেল, বাংলাদেশে এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করবো এবং রিফর্ম করব। যখন এটা সংস্কার, এবং আপনাদের 31 দফার প্রথম দফাটাতে কিন্তু সংস্কার শব্দটা আছে, আমরা সংস্কার কমিশন করবো। আই ডু নট নো ভাই, এটা যদি একবার খুলে দেখেন, আমি 31 দফার স্পষ্ট শব্দ লাগা আছে সংস্কার কমিশন। বিকজ যখন 27 দফা দেন তখন কিন্তু আপনাদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন জড়িত ছিল, তাদের প্রস্তাবনা অনুযায়ী। এটা অরিজিনালি কয়েন ফ্রম রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং হাসনাত কাইয়ুম থেকে আমাদের জুনায়েদ সাকিব ভাই, উই নো দ্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হাউ ইট কামস টু দ্য আপনাদের কাছে। তার মানে আপনারা জানেন যে ফুল এই সিস্টেমটা অপ্রেসিভ হয়ে গিয়েছিল, তাই আমাদের সংস্কার দরকার। তার মানে বিরোধী দলে থাকলে সংস্কার দরকার হয়, প্রয়োজন হয়। এখন পাওয়ার এসেছেন, তাই আমাদের ইচ্ছা মতো করে আমার বিচার বিভাগেরও সংস্কার দরকার নাই, আমাদের গুম কমিশনেরও দরকার নাই, আমাদের এবং অডিটর জেনারেল তথ্য, আমি যে 11টা জিনিস আপনার অধ্যাদেশ বলেন সংস্কার করে নিয়ে আসবেন, ইফ ইউ সি অল দিস স্টাফ, বলা হচ্ছে না। না আমি বলি ভাই, তাহলে আমরা এগ্রিমেন্ট করার পরে গণভোটে যাওয়ার পরে আপনি এটা থেকে ব্যাকটার্ন দিতেছেন, আপনার কথা চেঞ্জ করে আসতেছেন এবং এটাকে আপনি প্রতারণার দলিল বলতেছেন। আপনি সাইন করার পর প্রতারণার দলিল বলতেছেন, এটা কত বড় একটা মকারি টু দ্য পিপল। আপনি যে পিপলকে বলে বলে গণভোটের ভোট নিয়ে নিলেন, সেই পিপলকে আপনি প্রতারণা করে বলছেন এটা আমরা, এইট ওয়াজ মাই পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এরকম বলছে যে আমাদের অনেক, আপনাদের বলতেছেন যে
আমরা পলিটিক্যাল যেহেতু ভোট হচ্ছে না, ভোট নেওয়ার জন্য আমরা করেছি। আপনি জনগণের সাথে স্পষ্ট একটা প্রতারণা করেছে, যেখানে জনগণ বলতেছে। তারপর আপনার আরেকটা প্রশ্ন করেন যে জনগণ কি এটা বুঝে ভোট দিয়েছে, এটাও একটা মানুষের সাথে মক্কারি। আমি বুঝে দিয়েছি না বুঝে দিয়েছি সেটা মাই পার্সোনাল ইস্যুস, আপনি এটা কোশ্চেন করতে অধিকার রাখেন না। আপনি ক্যাম্পেইন করবেন, আমি ক্যাম্পেইন করব, এই ক্যাম্পেইনের রাইটস এন্ড রং সেটা জনগণ বিচার করবে। না বুঝবে না বুঝবে সেটা অন্য বিষয়। তা শুধু আমরাই বুঝি, পার্লামেন্টারিয়ানরাই আমরাই শুধু হয়েছে এই রাষ্ট্র, আর বাকিরা কেউ বোঝে না। কিন্তু ইস্যুটা ডক্টর আমি তো মুজাহিদ, এই অভিযোগে তো আপনারাও অভিযুক্ত। আন্দালিব রহমান পার্থ কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন যে যারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তাদের উদ্দেশ্যে করে পার্থ বলেছেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় যে এটা ৭১-এ পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? এই প্রশ্নটি কিন্তু আন্দালিব রহমান আমার সংসদে কাছে উত্থাপন সংবিধান করেছেন নিয়ে নয়, আপনাদের উদ্দেশ্যে। সংবিধানের ওই বিষয়ে উনি তো আবার ওনারও একটা আমার কাছে বক্তব্য আসছে, উনি কয়েকদিন আগে এই সংবিধান নিয়ে কি বলেছেন। সুতরাং উনি সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন। ইট ইজ বিকজ অফ দ্য পাওয়ার। এই জন্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন আপনি কনফিউশনিস্ট এবং কম্প্রোমাইজ এবং অপরচুনিস্ট, আপনার পজিশন আপনি অবস্থা বুঝে পরিবর্তন করেন। তার মানে আপনার ইস্যুটা হচ্ছে, আমি মেইন জায়গায় আসেন, আমাদের ইস্যুটা হচ্ছে রাষ্ট্রের যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে জুলাই সনদে, এটা কি এনসিপির জন্য দরকার, নাকি জামাত ইসলামের দরকার, নাকি বাংলাদেশ সব মানুষের দরকার? আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়, যে বিষয়গুলো প্রস্তাবনা হয়েছে সেগুলো রাষ্ট্রের পরিবর্তন দরকার কিনা। আমরা 71 এর কনস্টিটিউশনে কিছু জিনিস থাকে সেগুলো চেঞ্জ করার দরকার নেই, এগুলো কমন সব পৃথিবীতে আছে, যেমন হিউম্যান রাইটস এর বিষয় বললেন এখানে আছে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো রিয়েলি চেঞ্জ করাটা দরকার, যেটা আমি বলছিলাম যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলা, রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠান নির্ভর হয়ে থাকে। এই বেসিক প্রতিষ্ঠানের উপর যদি আপনি হস্তক্ষেপ করেন দলীয় ভাবে, আপনি দেখুন, আপনি যদি একটা উদাহরণে দেই, 42টা এবং রিসেন্টলি 12টা, প্রায় 52টা জেলায় আপনি প্রশাসক নিয়োগ দিলেন। এটা বলা আছে অধ্যাদেশে, বলা আছে 133টার মধ্যে অধ্যাদেশের মধ্যে বলা আছে এমার্জেন্সি সিচুয়েশনে আপনি প্রশাসক নিয়োগ দিতে পারেন। ডু ইউ থিঙ্ক আপনার এখন ইলেক্টেড গভর্নমেন্ট হওয়ার পরে কি এখন কি আমার এমার্জেন্সি সিচুয়েশন আছে? তাহলে বিএনপি কোন শক্তির বলে এই 52টা আপনার প্রশাসক নিয়োগ দিল জেলা পরিষদে, 11টা সিটি কর্পোরেশন নিয়োগ দিল? এটা কোন কনস্টিটিউশনের নিয়ম? এটা কি জনগণের ম্যান্ডেট নিয়ে দিয়েছে? এটা কি ডেমোক্রেটিক স্টাইল হয়েছে? আই ক্যান শো দ্য লট অফ থিংস। এটা বেসিক্যালি আপনার পক্ষে গেলে আপনি বলবেন কনস্টিটিউশন এটা খারাপ, মানে ভালো, আপনার বিপক্ষে গেলে কনস্টিটিউশন খারাপ। এখন আপনি বলতে পারেন যে আপনারাও করে, কেন আপনি স্টে করেন নাই ওই সময় যারা আন্দোলনে ছিলেন? হ্যাঁ, ওটাও তো আমরা বলতে পারি, আমরা তো চেয়েছিলাম যে একটা সর্বদলীয় সরকার, আপনারা তো রাজি হন নাই, আপনারা বলেছেন না আপনারাই চালান। আবার আপনাদের ওই লোকে, ওই উপদেষ্টারাই, যে উপদেষ্টারা পররাষ্ট্রতে ছিল, উনি আবার এসে আমাদের এখানে আমাদের বিশেষ সহকারী থেকে এসে আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, বিডার চেয়ারম্যান থেকে বিডার চেয়ারম্যানে আছেন। তাহলে আপনাদেরই সরকার, আমি বলবো যেটা আপনাদের সরকারের ফেইলর, যারা আপনার তত্ত্বাবধায়কে ছিল এখানে এসে আবার বিএনপি সরকারে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন, তারা এই জিনিসটা চাচ্ছে না। ইট ইজ বিকজ আমি হোলিস্টিক্যালি যদি দেখি, এটা বাংলাদেশের মানুষের একটা চেঞ্জিং এর মোমেন্ট, যেটা আমি বললাম কনস্টিটিউয়েন্ট মোমেন্ট পলিটিক্যাল ভাষায় বলে। আপনি পিপলস উইলস দেখবেন না, এখানে আপনি বলেন যে রিপ্রেজেন্টেটিভ উইলসটা দেখবেন। রিপ্রেজেন্টেটিভ উইলস যদি বলি আমরা 49.497, এটা হচ্ছে বিএনপির ভোটের প্রাপ্ত 49.97। আর যদি বলেন যে জনগণের ম্যান্ডেট, ডিরেক্ট ম্যান্ডেট, সেটা হচ্ছে 68.9, মানে দ্যাট মিনস 69%। সেটাকে আপনি এখন চিন্তা করেন, যদি বিএনপি যে ডেমোক্রেটিক দল নিজেকে দাবি করে, জনগণের উইলকে যদি রেসপেক্ট করে, তাহলে গণভোটের অধ্যাদেশ বলেন, আদেশ বলেন, জনগণ যেটা চাচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট দিয়ে, এবং ওনাদেরও প্রায় 30-35% লোক এই হাবোর্ড দিয়েছেন, ওনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীও দিয়েছেন, আমাদের সবাই যে ক্যাম্পেইন করেছেন, তাদের কথাগুলো এখন কি হবে? ওনারা কি ওনাদের অবস্থান থেকে ফিরে যাচ্ছেন কিনা? ওনারা ওনাদের দলীয় বাস্তবায়ন করা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুভ করতেছেন কিনা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দিস ইজ পলিটিক্যাল কোয়েশ্চেন, দিস ইজ নট কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, যে প্রশ্নটি করেছেন ডক্টর মুজাহিদ, আপনি যদি সেটা রেসপন্ড করেন। আমার একটা ফাইন লাইন তৈরি হচ্ছে, সে ফাইন লাইনটা হচ্ছে ডক্টর মুজাহিদ রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যেটা আমি সম্মান করি, এবং এটা আমাদের রাজনৈতিক ঐকমত্যের জায়গাটাতে। আমরা কিন্তু রাজনৈতিক ঐকমত্যের বাইরে যেতে পারবো না, নিঃসন্দেহে না। সুতরাং এটার গুরুত্ব অনেক। আর আইনি বিধান যে ব্যাপারটা আছে, আমি সেটা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। আমি আবারও বলছি একটুখানি, তারপর আমি আরেকটা প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে যে আপনি গণভোট অধ্যাদেশটা ইটসেলফ ফ্লড, আমি বারবার বলছি, কিন্তু আপনার যে আশা আকাঙ্ক্ষা জুলাই সনদের কিংবা জুলাই ঘোষণার, আমরা সেটা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মেথডটা আমরা কিভাবে কনভিন্সড হব ব্যারিস্টার সাহেব, আমরা কিভাবে কনভিন্সড হব যে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ? দেখেন একটুখানি কনভিন্সডটা হবেন না, এই জায়গাটা আমি একটু বলি, পরে আমি ডক্টর মুজাহিদের না, আপনি বলার আগে আমি প্রশ্নটা একটু শেষ করি। আমরা শুরুতেই যেটা দেখতে পেলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ
নিয়োগের ক্ষেত্রে আপনারা যেভাবে মানে কি সমস্যা করেছি আমরা? যেভাবে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, জি আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে আমরা কি সমস্যাটা করেছি? আপনি কিভাবে এটি প্রমাণ করবেন যে সবচেয়ে যোগ্য মানুষটাকে বসিয়েছেন বা সেই প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল? না ভাই, আমার কোশ্চেন আরেকটু এডিশনাল করে দিই, প্রক্রিয়াটা একটু এডিশনাল দেই সাইম ভাই, এডিশন করি একটু, তাহলে সুবিধা হবে প্রশ্ন উত্তর করতে। আপনি যতগুলো আমরা আলোচনা করলাম, আমি তো বলছি আমাদের ইস্যু ছিল 10 থেকে 15টা। আপনি বললেন বাংলাদেশের পাওয়ার ট্রানজিশনের সমস্যা, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আমরা বলি, বিচার ব্যবস্থার সমস্যা যেটা বিচারক সমস্যার কথা বলেছি, আমরা বলেছি আমাদের দুদকের সমস্যা, আমরা বলছি মানবাধিকারের সমস্যা, ইলেকশন কমিশনের সমস্যা, মোটা দাগে 7 থেকে 8টা মেজর ইস্যু। কিভাবে নিয়োগ হবে খেয়াল করেন, এই নিয়োগ প্রক্রিয়াটাতে এখন এক্সিস্টিং কনস্টিটিউশনে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়োগ দিচ্ছেন, আমরা কোশ্চেন করতে পারবো না। আমরা তো বাংলাদেশ ব্যাংকে আমরা রাষ্ট্রপতি বলে দিতেই পারি, এটা নিয়ম অনুযায়ী দেওয়া আছে, রাষ্ট্রপতি কেমনে নিয়োগ দিবে, প্রধানমন্ত্রীর পরামর্শ, ইটস ওকে। আমরা তো বলছি এই জিনিসটাই সমস্যা, যেটা শেখ হাসিনা, তাহলে সমস্যা বলবেন কেন? তাহলে আমরা বলবো শেখ হাসিনা ওকে, শেখ হাসিনার সিস্টেম যদি ওকে থাকে। ভাই আমি শেষ করি, তাহলে আপনি সুন্দর বলতে সুবিধা হবে, আরো বলতে সুবিধা হবে। এইটাই ছিল বিগ কোয়েশ্চেন, যে পার্লামেন্ট, আমাদের আদালতটা এক্সিকিউটিভের আন্ডারে চলে গিয়েছিল, যেটা আমাদের ফান্ডামেন্টাল 3টা বিষয়, আইনসভা, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, আমরা বলি যে জুডিশিয়ারি, 3টা সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে। সেটা ফাংশন করতে দেয়া হয় নাই, সবগুলো একজন ব্যক্তির আন্ডারে চলে গিয়েছেন, পাওয়ারটা অনেক ওভার পাওয়ার হয়েছে, অটোক্রেসি হয়েছে, এই জন্য যা তা হয়েছে। সেই জিনিসটাকেই তো একটা জায়গায় নিয়ে আসার জন্য, এটাকে তো ফ্যাসিস্ট সিস্টেম আমরা বললাম, এটার বিরুদ্ধে তো আন্দোলন করলাম, কিন্তু আপনি ওই জিনিসটাকে ইনট্যাক্ট রাখার জন্য আপনি সব আর্গুমেন্ট দিচ্ছেন, এবং এটার জন্য আপনি আমাকে বলতেছেন আপনি 72-এর সংবিধান বিরোধী একটা আর্গুমেন্ট ফেলাসি নিয়ে আসলেন। আমি ওই 72-এর সংবিধান, মুজাহিদ, আমি বলিনি আপনি 72-এর সংবিধান বিরোধী বা আপনার সংবিধান সংক্রান্ত কোন ধরনের বিবৃতি কিংবা বক্তব্যে আমি কোন ধরনের কোনো বিরোধিতা আপনি না বললে ভাই আপনার দলের অবস্থান ভেরি ক্লিয়ার, যেটা আমাদের সাথে আমি আপনার সাথে বলছেন, ইউ আর ভেরি জেন্টল এনাফ। মুজাহিদ, আপনার বক্তব্যগুলো কিন্তু মোরালেস চলে এসেছে, এখন কিন্তু রিপিট হচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস করব, আমি একেবারে ছেড়ে দেবো না। বুলবুলও কিন্তু আমাকে দুটো নিয়োগ নিয়ে কথা বলেছে, নিয়োগের জায়গাটাতে বুলবুল বলেছে যে সবচেয়ে যোগ্য ব্যক্তি পেয়েছেন কিনা। এখন সবচেয়ে যোগ্য ব্যক্তি পেয়েছেন কিনা এটা অলওয়েজই কিন্তু একটা বিতর্কিত বিষয় থাকবে, যে আপনি যাকে নিয়োগ দিবেন তার চেয়ে যোগ্য ব্যক্তি আছে কিনা সেটাও কিন্তু আপনার খুঁজে বের করবার একটা সুযোগ থাকবে। কিন্তু যে প্রক্রিয়াটা দিয়েছেন, এই দেবার সুযোগটা সরকারের ছিল। আমি একটা কথা বলি যেটা দিয়ে শুরু করেছি, যে ফাইন লাইনটা কোথায়। আপনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যেটার প্রতি আমার সমর্থন থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, কারণ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের যে পরিবর্তন, সংবিধানের যে পরিবর্তন, সেটা আসতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি সেটা না হয় তাহলে আমাদের সামনে কিন্তু দুর্ভাগ্য আছে। কিন্তু আমি বলছি যে আমি আইনি বিধানটাকে গুরুত্ব দিচ্ছি এই জায়গাটাতে, এটা মেথডের ক্ষেত্রে শুধু। আপনি কিন্তু মাথায় রাখতে হবে, আমি বারবার বলছি, কন্টেন্টস নিয়ে, এসেন্স নিয়ে আমার আপনার সাথে কোনো বিরোধ নেই, আমার দলের সাথে আপনার দলের কোনো বিরোধ নেই। বিএনপি একটা বারও বলছে না মানবাধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে আইনগুলো করতে হবে সেটাতে বিএনপির কোনো দ্বিমত আছে। মানবাধিকার কমিশন সুন্দরভাবে গঠন করবার জন্য যে প্রক্রিয়ায় আইন করা দরকার সেটা নিয়ে আমাদের বিরোধ আছে, এই কথা আমরা বলছি না। মাজদার হোসেন মামলার আলোকে বিচার বিভাগের যে স্বাধীনতাটা হওয়া দরকার, ঠিক সে আলোকেই আমরা আইন প্রণয়ন করব, এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাথে আপনাদের যে জায়গাটায় হয়তো একটা অবিশ্বাসের সুর আমরা মনে হচ্ছে যে বাইরে আছে, সেটাটা হচ্ছে যে আমরা কয়েকটা অধ্যাদেশ রহিত করছি, আমরা কয়েকটা অধ্যাদেশ সংসদে প্লেস করছি না, কিংবা আমরা বলছি যে একটুখানি পরিমার্জন করবে, কিন্তু 98টা কিন্তু আমরা করে ফেলছি, 35টা নিয়ে সমস্যা। এখন এর মানে কিন্তু আমি একেবারে দৃঢ়তার সাথে বলি, আমি জেনে শুনে বলি, যতটা কন্টেন্টস আছে জুলাই সনদে এবং আমাদের ভেতরে যে ঐকমত্যগুলো হয়েছে, আমাদের যে 31 দফা হয়েছে, কোনোটারই ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমি আবারও বলি, খুব আপনার সাহসের সাথেই বলছি, যে রাষ্ট্রপতি যে আদেশটা দিয়েছেন এই আদেশটার এখতিয়ারই তার নেই। সেকেন্ডলি, যে অধ্যাদেশটা গণভোট সংক্রান্ত দিয়েছেন, গণভোটের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা ফ্লড, কিন্তু তারপরে তো নির্বাচনটা হয়ে গেছে। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা একটা সংসদ পেয়েছি, আপনারা 300 জন নির্বাচিত সাংসদ আছেন, পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদরাও আসবেন। সবাই মিলে জুলাই সনদের 84টা দফাতে যা কিছু আছে আলোচনার ভিত্তিতে আপনারা বাস্তবায়ন করবেন, আপনি দেখতে পাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি দেখতে পারবেন বিএনপি আন্তরিক, এবং সে আন্তরিকতার একটা ফলাফল হচ্ছে যে এখানে একটা বিশেষ কমিটিও এখন করা হচ্ছে।
হুম, হুম, আমি একটা কথা বলি বুলবুল, এবং ডক্টর মুজাহিদ এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাই 2024-এর 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানটা হলো, আপনারা কখনো কখনো এটাকে বিপ্লব বলেন, অবশ্যই বিপ্লবের যে ইতিহাস, বিপ্লবের যে ফিচার, সে অনুযায়ী এটা বিপ্লব নিঃসন্দেহে না, কারণ আদর্শিক যে পরিবর্তন রাষ্ট্রে সেটা এখানটাতে হয়নি। আমরা যে ধারাটা আছে সেই ধারাটাকেই আমরা ত্রুটি মুক্ত করবার জন্য একটা গণ অভ্যুত্থান করেছি, এবং সেখানটাতে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বুলবুল, এই বিষয়টা আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক তাদেরকেও মনোযোগ দিয়ে শুনতে বলছি। হুম, হুম, আমাদের যে গণ অভ্যুত্থানটা দেখেন, আমরা যদি মোটা দাগে বলি, এখানে আমরা আইনের শাসনের জন্য লড়েছি, গণতন্ত্রের জন্য লড়েছি, মানবাধিকারের জন্য লড়েছি, দুর্নীতির বিরুদ্ধে লড়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে যারা বিরোধিতা করছেন বিএনপির বিভিন্ন কাজে এবং বিএনপির আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করছেন, তারা কি করেছে? আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, কিংবা আমাদের একেবারে ইয়াংদেরকে দিয়ে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সদস্য নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ শুনেছি ব্যাপক পরিমাণ। এটা দুর্ভাগ্যজনক। আমাদের কিন্তু এই অভিযোগ শুনবার কথা ছিল না। 2024-এর 5ই আগস্টের পরে দুর্নীতির অভিযোগ আসবে এনসিপির বিরুদ্ধে, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের বিরুদ্ধে, এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আমরা আইনের শাসনটার প্রতি কতটুকু কমিটেড ছিলাম, যারা আজকে বিএনপিকে আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, সেই প্রশ্নটা কিন্তু রাখতে হবে। আমরা মত সৃষ্টি করেছি, আমরা মিথ্যা মামলা হাজার হাজার দায়ের করেছি, এ সমস্ত অভিযোগ আছে। টাকা নিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় অনেকেই যুক্ত ছিল। তাহলে আজকে কেন এই কথাগুলো বলছেন ব্যারিস্টার সায়েম? ওই সময়টাতে আপনারা কেন উচ্চকিত ছিলেন না? জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে কেন আপনারা এগুলো এভাবে বলছেন, ওই সময়টাতে কেন উচ্চকিত ছিলেন না? এটা প্রসঙ্গ যখন আসবে তখন কিছু কথা বলছি। কাউকে আমরা কিন্তু দোষারোপ করে তাদেরকে ছোট করবার জন্য না, আলোচনার প্রাসঙ্গিকতা তো থাকবে। বলবো আপনার যে কথাটা বললাম, আমরা কি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থানটা সবাই আমরা সেটা রাখতে পেরেছি? যে আজকে যারা আমরা বিরোধিতা করেছি, আইন শাসনের প্রতি সম্মানটা আমরা দেখাতে পেরেছি? তাহলে ব্যারিস্টার সাহেব, আপনাকে কি সেটা দেখিয়েছি? আপনাকে কি তাহলে একটা অপ্রিয় প্রশ্ন করতে পারি? এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যে এখন কথা বলছেন, আপনাদের ওই যে 1.5 বছর সময় তারা দায়িত্বে ছিলেন, এই সময়টাতে আপনারা সেই অর্থে ভয়েস রেজ করেননি এই কারণে যে আপনাদের যেন তেন ভাবে বা যে কোনো ভাবেই হোক ক্ষমতায় আসাটাই কি মূল উদ্দেশ্য ছিল, যে কারণে আপনি ওই সময় গণভোটের বিষয়টা মেনে নিয়েছেন? আপনি ওই অন্তর্বর্তী সরকারের অনেক মব সৃষ্টি থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আপনারা যে কথা বলেননি, সেটার কারণ কি? এক ধরনের স্ট্র্যাটেজিক্যালি ক্ষমতায় আসা? আপনার প্রশ্নটা আমি বুঝেছি এবং তীব্রভাবে এই প্রশ্নের সাথে আমি দ্বিমত পোষণ করছি। কারণ আমরা কথা বলেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ে সাময়িকভাবে জয়ী হব। 5ই আগস্ট 2024 পরে আমরা চেয়েছি যে গণতন্ত্রটা ফিরে আসুক। আমরা কিন্তু একেবারে 5ই আগস্টের পর থেকে কন্টিনিউয়াস বেসিসে ইন্টারিম গভর্নমেন্টকে, অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদেরকে বারবার আমরা বলেছি যে গণতন্ত্রের প্রত্যাবর্তন প্রয়োজন। অনেক টকশোতে, যেটা আমি ডক্টর মুজাহিদের সাথে টকশো করেছি, সেখানেও আমি বলেছি যে আমাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যাবর্তন, গণতন্ত্র চর্চা করতে হয়। আমি একটা টকশোতে বলেছি গণতন্ত্র প্রেম ভালোবাসার বিষয় না, এটা চর্চার বিষয়। আপনাকে চর্চা করতে হবে, এবং সেই চর্চাটা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, সংসদ ব্যবস্থার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, রাজনৈতিক যে বিতর্ক, সেই বিতর্কের মাধ্যমে। এটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদীভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়ে রেখে না। আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট তো জনপ্রিয়তা নিয়ে চলে যেতে পারেনি। আমরা ডক্টর মুজাহিদের কাছে যাবার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করি, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন এই কথাটা একটু শুনেন। আমি ডক্টর মুজাহিদ যেই জায়গাটা আমাকে নিতে চাচ্ছে, আমি ওই জায়গাটা আছি। আমি মানবাধিকারের বিষয়ে, আইনের শাসনের বিষয়ে, দুর্নীতির বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধিকারের বিষয়ে আমি একমত, আমার দল একমত। আমরা মেথডিক্যাল যে আমাদের দৃষ্টিভঙ্গিটা সেটা ভিন্ন হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এই সংসদের মাধ্যমে বিএনপি সরকারে থাকা অবস্থাতেই আপনারা কিন্তু জুলাই সনদের যে বাস্তবায়ন জনগণ চাচ্ছে, সেই বাস্তবায়নটা কিন্তু ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। আমি ডক্টর মুজাহিদের কাছে যেতে চাচ্ছি। আপনি না অক্ষরে অক্ষরে এই বিষয়টা, আমার মতামত, আমি পৃথিবীতে কোনোদিনই শুনেন আমার কোন বক্তব্য আমি অক্ষরে অক্ষরে বলি না, অক্ষরে অক্ষরে প্রয়োজনীয়তা মনে করি না। যেই জুলাই সনদ ডক্টর মুজাহিদের কাছ থেকে আমরা শুনি। আপনাকে একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি,
এই জুলাই হ্যাঁ। সনদে আপনি 68 দফাতে বললেন যে ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ হবে। একটা সনদের মধ্যে, ঐতিহাসিক সনদে কে বিভাগ হবে, কোনটা বিভাগ হবে না, এটা আলোচনার বিষয়, এটা দেওয়ার বিষয়। ডক্টর মুজাহিদ, তাহলে নোয়াখালী কেন বিভাগ হবে? জি আমি কিন্তু আপনার আমি সাথে বলছি একমত। যে এটা আপনার আমি- মৌলিক ভাই, যে জি নীতিগুলো, আপনার প্রশ্নটি এটা পেয়েছি। রাষ্ট্র পরিচালনার ব্যারিস্টার সাহেব, জন্য আমরা একটু মৌলিক ডক্টর মুজাহিদের নীতিগুলো কথা শুনি। আমরা সবাই মিলে এটা বাস্তবায়ন করব। নিশ্চয়ই ডক্টর মুজাহিদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি জানি না অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল স্টেটমেন্ট আপনারটা হবে না সালাউদ্দিন সাহেবের ট্রেজারি বেঞ্চ থেকে যখন বলে আপনি দাঁড়ান সেটা হবে। কিন্তু সালাউদ্দিন সাহেব একাধিকবার বুকে হাত দিয়ে সংসদে দাঁড়িয়ে বলতেছে উই উইল ইমপ্লিমেন্ট লেটার বাই লেটার, ওয়ার্ড বাই ওয়ার্ড। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ড দ্যাট আমি এটা পাইছি ওনার কাছ থেকে, অক্ষরে অক্ষরে পালন করবো। অনেক সবাই বলেছেন, সেটা অবশ্যই একটা ব্যাখ্যা আমি আছে। বলি ভাই, আমি বলি, বলেছি যে আমি এটা বলি না ওয়ার্ড বাই ওয়ার্ড, কারণ আমার তো ডিসেন্ট তো আছে। না ঠিক আছে, আমরা একটু ডক্টর মুজাহিদের বক্তব্যটা শুনি। শুনি দিছে মানে তো উনি তো সাহস করে বলতেছে যেটা আমার মানা লাগবে না। কারণটা হচ্ছে এটাই তো ইস্যুস। এই জন্যই তো বলতেছি যে আপনারা যে বললেন যে আমরা খুবই আন্তরিক, খুবই চমৎকার। আপনি যে বলছেন আমি যে সবগুলো দাগায় দাগায় আছেন, কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং কি মন্তব্য দেয়া আছে, হ্যাঁ স্পষ্ট। আপনি যে বললেন মানবাধিকার কমিশন বলেন, সুপ্রিম কোর্টে নিয়োগ বলেন, আপনার হচ্ছে ম্যাথোডোলজিক্যাল জায়গায় নিয়োগের স্টাইলটা কোন মতো হবে সেটাই তো মেইন বিষয়। আমি তো বললাম আপনার সাথে আমার সাথে ম্যাথোডোলজিক্যাল তো ডিফারেন্স। ম্যাথোডোলজি যে আপনি বলেন যে আমার মতো হবে, তাহলে তো বিএনপির মতো হইলো, বিষয়টা খেয়াল করেন। আর যদি বলেন না এটা স্বচ্ছতার জন্য, ট্রান্সপারেন্সির জন্য সবার মতো করে হওয়া উচিত, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সবার মতো করে না আপনি আপনার মতো? আপনার মতো করে পার্টি হলো তো রুল অফ বিএনপি অন রুল অফ দ্য ল, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। রুল অফ ট্রান্সপারেন্সি না? আমি আপনার কথা বলবেন অবশ্যই। আমার কোশ্চেনের জায়গাটা হচ্ছে এটাই যে যদি তাহলে শেখ হাসিনা বলতো যে সমস্যা নেই, আমি মেজরিটি পাইছি, মেজরিটি যেভাবে বলবে সেটাই করব। দেখেন সে মেজরিটি নাম দিয়ে সে ইচ্ছা মতো করে ল করলো তার দলকে ফেভার করার জন্য, তাহলে রাষ্ট্র তো দলীয়করণের দিকেই গেল। কোশ্চেনটা হচ্ছে বারবার কিন্তু আমরা যেটা হচ্ছে যে স্বচ্ছতার জায়গা, নিরপেক্ষতার জায়গা, রাষ্ট্রটাকে স্টেট হিসেবে টিকে রাখার জন্য দলীয়করণ দিয়ে হচ্ছে না বলেই দেখো আমরা দলীয় গুরুত্ব একটা স্বচ্ছ প্রসিডিওরের মধ্যে এক্সিস্টিং সিস্টেম। আপনারা যেখানে লিখছেন যে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ সংক্রান্ত বিশেষ আইন করা হইবে, এটা হলো আপনাদের বিষয়। এটা বিএনপির নোট অফ ডিসেন্টের মধ্যে এই মেথডটা দেয়া আছে। আর সবাই বললো কি একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকা দরকার, যেটার মাধ্যমে 7 বা 10 সদস্য বিশিষ্ট হয়ে একটা চমৎকার করে নিয়োগ, সেটা সরকারি দল, বেসরকারি দল, ধরেন যে ইউনিভার্সিটি টিচার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ন্যায়পাল সবাই মিলে করা হবে, বা অনেক অনেক প্রসিডিউরাল। আচ্ছা এই পদ্ধতিটা ভালো লাগলো না, সব দল বললো ইটস ওকে এক্সেপ্ট বিএনপি। এখানে লেখা শুধুমাত্র 21 নম্বর দল, এটা বিএনপি। তার 35টা দলের যারা আছে সবাই বলেছে ইট ইজ ওকে, দ্য অনলি দল দ্যাট উই ডু নট অ্যাকসেপ্ট ইট। কেন এটা মানলে সমস্যাটা কি ভাই? 70% লোক যেখানে তাদেরও সমস্যা নাই, কিন্তু সমস্যা শুধুমাত্র বিএনপি। খেয়াল করেন, আমি এইভাবে সবগুলাই আমরা যদি দেখি ভাই, আপনি যেটা বলেন যে আন্তরিকতার উদাহরণ তো আমি দিলাম যে আপনার কথার মধ্যে কন্ট্রাডিকশন। আপনারা যেটা বলেছেন ইভেন নোট অফ ডিসেন্ট দেন নাই, সে অধ্যাদেশটা আপনি বলতে পারতেন যে সংশোধনীর মাধ্যমে উত্থাপন হবে। আপনি সংশোধনী না ডিরেক্ট প্রস্তাব করছেন, যেটা কি হবে এটাকে আমাদের রাখার দরকার নাই, রহিত করা হোক। আর যে 98টা কথা বলছেন ভাই, এর মধ্যে কতগুলো আছে যে শেখ হাসিনার নাম থেকে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন কমিশন হবে, নামগুলো শুধু চেঞ্জ, নাম চেঞ্জে আছে মিনিমাম 50টার মতো। যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ ফজিলাতুন্নেসা, সেটাকে বাতিল করেই এই যে এখন বাংলাদেশ মনে করেন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হইলো, যেটাকে আমাদের শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু হয়েছিল। এগুলো ইজ নট মেজর ইস্যুস। মেজর ইস্যু যে 10টায় বারবার বলতেছে, সেই মেজর ইস্যুটাই হলো আমাদের রিফর্ম করা। আমি যেটা বলছিলাম বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে সেটা কখনোই অ্যামেন্ডমেন্ট দিয়ে হয় না। আমি আবার বলি, আপনি উচ্চকক্ষের কথা বলছেন, বিএনপি 31 দফার কথা বলছেন, উচ্চকক্ষ ভাই পার্লামেন্টে গিয়ে করবেন, তাহলে আবার আরেকটা গভর্নমেন্ট সেটাকে চেঞ্জ করে দিবে, মেজরিটি নিয়ে এসে বলবে এই উচ্চকক্ষ আমরা যেটা সিট আসন ভিত্তিক হবে সেটা আমরা মানলাম না, এটাকে আরেকটা হবে। তাহলে বারবার আপনার যে চেঞ্জেস গুলো আনতে চাচ্ছেন, ইট উইল নট বি একটা পার্মানেন্ট বা রিমেন সলিউশন হবে না। এটা অল্প টাইমের হবে, যেটা 5ম সংশোধনী হয়েছে, 8ম সংশোধনী বাতিল হয়ে আবার 13তে আসছে। আমি বলতেছি অনেকগুলো উদাহরণ বাংলাদেশে এসেছে যেগুলো একটা পিওর বাংলাদেশকে ঠিক রাখার পথে হচ্ছে না, নিজের ইচ্ছা মতো করেন আবার চেঞ্জ হবে। সে জায়গা থেকেই মূলত রিফর্মের আন্ডারস্ট্যান্ডিংটা এসেছে। আমরা মধ্য জায়গা থেকে সরে গেলে কিন্তু সমস্যা। আমি এই জায়গাটা আর্গুমেন্ট করতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই, যখন আপনি কথা বলছিলেন আমি আমার ফোনে ইন্টারনেটে এনসিপি অ্যান্ড জুলাই চার্টার দিয়ে সার্চ দিয়েছিলাম। প্রথম যে 3টি সংবাদ এসছে তার মধ্যে একটি হচ্ছে এনসিপি টু স্কিপ জুলাই চার্টার সাইনিং, কলস ইট জাস্ট এ ফর্মালিটি উইদাউট লিগ্যাল বেসিস।
প্রথম আলোর একটি Exactly. নিউজ, ক্যাম্পেইনিং ফর ইয়েস উইদাউট সাইনিং জুলাই চার্টার, হোয়াট ইজ এনসিপি's পজিশন। ঢাকা ট্রিবিউন নিউজ করেছে করেছিল ওয়াই ইজ এনসিপি কলিং দ্য জুলাই চার্টার আ ডিসেপশন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেরাও তো জুলাই চার্টারের ব্যাপারে যে একটা সময় পর্যন্ত খুব কনভিন্স ছিলেন সেটি নয়, হঠাৎ করে কেন আপনাদের মনে হচ্ছে যে জুলাই চার্টার Exactly. বাস্তবায়ন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, সমস্যার সমাধান আমি তো আলোচনা করলাম, সবাই মিলে আমরা আগে রিফর্মের এজেন্ডাগুলো ঠিক করেছি যে কোনগুলো আমরা সমাধান করবো। রাষ্ট্রের যেগুলো সমস্যার কারণে আমাদের এরকম হাসিনা তন্ত্র হয়েছে, এরকম একটা ফেসিস সিস্টেম রিমুভ করার জন্য কিছু পয়েন্ট আমরা একমত হয়েছি। সেই একমতের মধ্যে দেখেন কি পরিমাণ নোট দিয়েছে। অবশ্যই কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনে ইশতেহার উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করিলে তা সেই মতে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। এটা ডিসিপশন না? আপনি বললেন যে আমরা এগুলো করব, আবার বললেন যে মেজরিটিয়ান হইলে আপনি যা ইচ্ছা করুন। তো এত ফাজলামো করার দরকার ছিল না। এটা সেলফ কন্ট্রাডিক্টরি। এই প্রেশার দেওয়ার কারণে ওনারা কিন্তু গণভোটে যে অধ্যাদেশ বা আদেশ জারি করেছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট শব্দটা উল্লেখ করে নাই। এন্ড দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য বিএনপি, নাথিং এলস। বিএনপি কেন এটা মানতে চায়? বিকজ এখানে ওই যে লাইনগুলো ওনারা যুক্ত করে নিয়েছে প্রেশার দিয়ে, যে এটা আমাদের মেজরিটি পাইলে মানা লাগবে না, ইচ্ছা মতো আমরা বানাইতে পারবো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে। আর আমরা বলতেছি যে না, এত রক্ত বিনিময় যেহেতু একটা সুযোগ এসেছে কনস্টিটিউশন মুভমেন্ট রাষ্ট্রকে পরিবর্তন করার এবং বেসিক জায়গাগুলোকে স্ট্রাকচারালি চেঞ্জ করার, সেই জায়গাগুলোতে কোনোভাবে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো গণভোট হতে পারে না। জনগণ যেটা রায় দিবে সেটা না ভোটার ক্যাম্পেইন করতে পারতো বিএনপি, কিন্তু না ভোট করে নাই টেকনিক্যাল কারণে। যদি মানুষ আমাদেরকে জুলাই বিরোধী বলে, যদি মানুষ আমাদেরকে সংস্কার বিরোধী বলে, সুতরাং আমাদেরকে জিততে হবে। তারপরে ওনারা যেটা বললো যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ওনারা এখন শিফটিং করে এখন প্র্যাগমেটিস্ট হয়ে গেছে যে না, আমার এখন জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে যেটা সনদে আছে, কিন্তু যেটা গণভোটে আছে সেটা মানবো না। অনেক এইটাই ধন্যবাদ। হচ্ছে বাংলাদেশের ডিবেটের এখন মেইন জায়গা। আমার কথা ক্লিয়ার, আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ ডক্টর মুজাহিদ এবং ব্যারিস্টার আবু সাইম। প্রিয় দর্শক, আমরা জনগণ হিসেবে আশা করব যে এই যে জুলাই সনদ বলি আর রাষ্ট্রের গণতান্ত্রিক যে রূপান্তর, সেটি একটি ঐক্যমতের ভিত্তিতে ইতিবাচক ধারায় প্রবাহিত হবে এমনটি প্রত্যাশা, এবং এটি নিয়ে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটি অবশ্যই প্রত্যাশিত নয়। এবং সেই কথা বলেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।